যে আমি একই গ্রুপের মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করব এবং একই পর্যায়ের মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করব সেটা বুঝতে হবে। অবশ্যই যেখানে ইলেকট্রন প্রোটনের সংখ্যা বেশি সেখানে আকর্ষণটা বেশি হবে। তার মানে সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের যেই ইলেকট্রন প্রোটন তাদের মধ্যকার আকর্ষণ বেশি হবে, আবার ম্যাগনেসিয়ামের তুলনায় অ্যালুমিনিয়ামের মধ্যকার ইলেকট্রন প্রোটনের আকর্ষণ বেশি হবে। তাহলে আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকে ক্লাসে। আজকে আমরা রসায়ন চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণীর অধ্যায় থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে সিকিউ এবং এমসিকিউ দুই জায়গায় আসে। সেটা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম, অর্থাৎ পর্যাবৃত্ত ধর্ম অনেকগুলোই আছে, যেমন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, অনেকগুলো আছে। তো আমরা হচ্ছে আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ। তো আমরা আজকে হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ রিলেটেড যে এমসিকিউ গুলো আসে মেনলি ওইগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। আসলে পারমাণবিক ব্যাসার্ধ শব্দটা শুনেই তোমরা আসলে বুঝতে পারতেছো যে আসলে পারমাণবিক ব্যাসার্ধ মানে হচ্ছে পারমাণবিক আকার। অর্থাৎ আমাকে চারটা মৌল দিয়ে বলবে যে এখানে কার পারমাণবিক ব্যাসার্ধ কম অথবা কার পারমাণবিক ব্যাসার্ধ বেশি। আমার ওইখান থেকে ঠিক করতে হবে যে আসলে কার পারমাণবিক ব্যাসার্ধ কম বা বেশি। তো দেখো আমরা হচ্ছে কিভাবে করব। এখন পারমাণবিক ব্যাসার্ধ কম বা বেশি এটা নির্ণয় করার জন্য অবশ্যই তোমাকে পারমাণবিক ব্যাসার্ধর গ্রুপ ভিত্তিক এবং পর্যায়ভিত্তিক ধর্মটা জানতে হবে, যে আমি একই গ্রুপের মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করব এবং একই পর্যায়ের মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করব সেটা বুঝতে হবে। তো দেখো, আমরা যদি প্রথম 1 নম্বর গ্রুপের কথা চিন্তা করি, ধরো 1 নম্বর গ্রুপের প্রথম মৌল হচ্ছে হাইড্রোজেন, আর 2 নম্বর মৌল হচ্ছে লিথিয়াম, 3 নম্বর মৌল হচ্ছে সোডিয়াম। কেমন? এখন এই তিনটা মৌলকে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমি দেখতে পারবো যে হাইড্রোজেন তো যেহেতু একটা ইলেকট্রন সেটা একটা শক্তি স্তরই লাগবে, আর লিথিয়ামের তো 3টে ইলেকট্রন, তাহলে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন আর পরের ইলেকট্রনটা হচ্ছে তোমার দ্বিতীয় শক্তি স্তরে যাবে। ঠিক একইভাবে সোডিয়ামের প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা এবং তৃতীয় শক্তি স্তরে পরবর্তী একটা। এখন তুমি যদি একটা সিকোয়েন্স খেয়াল করো, সেটা হচ্ছে আমার 1 নম্বর গ্রুপের প্রথম মৌল যে হাইড্রোজেন তার জন্য একটা শক্তি স্তর দরকার হয়েছে, দ্বিতীয় মৌল যে লিথিয়াম তার জন্য 2টা শক্তি স্তর দরকার হয়েছে, এবং তৃতীয় মৌল যে সোডিয়াম তার জন্য 3টা শক্তি স্তর দরকার হয়েছে। অর্থাৎ আমি একই গ্রুপের যত উপর থেকে নিচে যাচ্ছি তত একটা করে আমার শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে। যেমন প্রথম মৌলের জন্য একটা শক্তি স্তর, দ্বিতীয় মৌলের জন্য 2টা, তৃতীয় মৌলের জন্য 3টা। এখন আমি যদি চতুর্থ মৌল নিই পটাশিয়াম, পটাশিয়ামে যদি আমি ইলেকট্রন বিন্যাসটা করি 2 8 8 1, কেমন এইভাবে হবে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা। তো এটার জন্য হচ্ছে 4টা শক্তি স্তরের দরকার হচ্ছে। এখন তাহলে সম্পর্কটা কি, আমার একই গ্রুপের, এটা যে কোনো গ্রুপের ক্ষেত্রে হবে, তুমি যে কোনো গ্রুপই নাও না কেন ওই গ্রুপের পূর্ববর্তী মৌল থেকে পরের মৌলের অবশ্যই একটা শক্তি স্তর বৃদ্ধি পাবে। তাহলে আমার প্রথম মৌলের যে শক্তি স্তর হবে দ্বিতীয় মৌলের তার থেকে একটা বেশি, পরের মৌলের তার থেকে একটা বেশি। এখন আমি যদি জিনিসটা চিত্র দিয়ে আঁকাই তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে চিত্রটা হবে এরকম, এই যে একটা শক্তি স্তর। কেমন? লিথিয়ামের ক্ষেত্রে আমার চিত্রটা হবে এরকম, 2টা শক্তি স্তর। সোডিয়ামের ক্ষেত্রে এরকম হবে 1টা 2টা, এ হচ্ছে 3টা। কেমন? আচ্ছা, তাহলে আমি দেখতে পারতেছি একই গ্রুপের যত আমি উপর থেকে নিচে যাচ্ছি আমার একটা করে শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে, এবং শক্তি স্তর বৃদ্ধি পাওয়া মানেই কিন্তু হচ্ছে তোমার এই যে আকারটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি লিখতে পারি যে একই গ্রুপের যত উপর থেকে নিচে যাওয়া হবে তত পারমাণবিক ব্যাসার্ধ বা আকার বৃদ্ধি পাবে। কেমন? শক্তি স্তর বৃদ্ধি পাওয়ার কারণে। এখন ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই আমাদের ইলেকট্রন সংখ্যাও তো বৃদ্ধি পাচ্ছে, তাহলে পরমাণুতে উপস্থিত ইলেকট্রন এবং প্রোটনের মধ্যকার আকর্ষণটাও বৃদ্ধি পাবে। হ্যাঁ, অবশ্যই ইলেকট্রন এবং প্রোটনের মধ্যকার আকর্ষণটা বৃদ্ধি পায়, কিন্তু সর্বশেষে একটা শক্তি স্তর যুক্ত হওয়ার কারণে আকার যতটুকু বৃদ্ধি পায় ওই ইলেকট্রন এবং প্রোটনের আকর্ষণের কারণে যতটুকু ছোট হয় তার থেকে বেশি বৃদ্ধি পায় আলটিমেটলি। অর্থাৎ ইলেকট্রন প্রোটন বৃদ্ধি পাওয়ার কারণে আকার যতটুকু না ছোট হয়, সর্বশেষে একটা শক্তি স্তর যুক্ত হওয়ার কারণে আকার তার থেকে বেশি বড় হয়ে যায়। এই কারণে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে তোমার পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে আমরা এখান দিয়ে লিখি যে গ্রুপের উপর থেকে নিচে গেলে নিচে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। কেমন? গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ অবশ্যই বৃদ্ধি পায়। এটা আমাদের এমসিকিউ করার ক্ষেত্রে কাজে আসবে। এখন আমরা পাশে দিয়ে লিখে রাখছি। ওকে, এখন আমরা যদি পর্যায় ভিত্তিক চিন্তা করি তাহলে দেখো পর্যায়ের একই পর্যায়ে আমরা কয়টা মৌল নিই। যেমন ধরো আমরা তৃতীয় পর্যায়ের মৌল নিই। তৃতীয় পর্যায়ের প্রথম মৌল হচ্ছে সোডিয়াম। তোমাদেরকে আমি গত ক্লাসে বুঝাইছিলাম যে প্রত্যেকটা পর্যায় শুরু হয় 1 নম্বর গ্রুপ থেকে এবং শেষ হয় 18 নম্বর গ্রুপ থেকে। এখন আমি যদি তৃতীয় পর্যায় শুরু করি সেটা অবশ্যই 1 নম্বর গ্রুপের 3 নম্বর মৌল যে তাকে দিয়ে শুরু হবে, এবং একটু আগে আমরা দেখছিলাম যে 1 নম্বর গ্রুপের 3 নম্বর মৌল হচ্ছে সোডিয়াম। তাহলে এটা হচ্ছে তৃতীয় পর্যায়ের প্রথম মৌল, তারপর হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে দ্বিতীয় মৌল,
তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে তৃতীয় মৌল, তৃতীয় পর্যায়ের। কেমন? এখন তুমি যদি এগুলার ইলেকট্রন বিন্যাস করো, আমি ডিটেলস না লিখে একদম সংখ্যায় লিখছি, তাহলে এটা হবে 2 8 1, এটা হচ্ছে 2 8 2, 2 8 3। কেমন? এখন সবসময় মনে রাখবা একই পর্যায়ে অবস্থিত মৌল সবগুলার শক্তিস্তর সংখ্যা সমান, মানে এটা হচ্ছে যেহেতু তৃতীয় পর্যায়ে অবস্থিত মৌল তিনটা, তাহলে এই তিনটা মৌলেরই শক্তিস্তর হবে তিনটা করে। অর্থাৎ সোডিয়ামের শক্তিস্তর তিনটা, ম্যাগনেসিয়ামেরও তিনটা হবে, অ্যালুমিনিয়ামেরও তিনটা হবে। অর্থাৎ যেই মৌলগুলা যেই পর্যায়ে অবস্থিত তাদের শক্তিস্তর সংখ্যাও তত। চতুর্থ পর্যায়ে সবগুলা মৌলের জন্য শক্তিস্তর সংখ্যা 4, পঞ্চম পর্যায়ে সবগুলা মৌলের জন্য শক্তিস্তর সংখ্যা 4। ঠিক আছে? তাহলে আমার যেহেতু একই পর্যায়ে অবস্থিত মৌলগুলোর শক্তিস্তর সংখ্যা সমান থাকে, তাহলে আমি যদি এভাবে চিত্র এঁকে দেখাই, তাহলে হিসাব অনুযায়ী সবগুলারই আকার সমান হওয়ার কথা। যেহেতু সোডিয়ামেরও তিনটা শক্তিস্তর, তার এইভাবে হওয়ার কথা, ম্যাগনেসিয়ামেরও তিনটা শক্তিস্তর, তারও এইভাবে হওয়ার কথা, অ্যালুমিনিয়ামেরও তিনটা শক্তিস্তর, তারও এইভাবে হওয়ার কথা। এখন তাহলে আমি পারমাণবিক ব্যাসার্ধটা বা আকারটা ছোট বড় হিসাব করব কি দিয়ে? আচ্ছা আসো, এখন খেয়াল করো, সোডিয়ামের হচ্ছে 11টা ইলেকট্রন, এবং আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী জানি যে পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে ঠিক ততগুলো প্রোটন থাকে। আমি ইলেকট্রন এবং প্রোটনকে প্লাস এবং মাইনাস দ্বারা এখানে বুঝাইলাম। তাহলে -11 মানে হচ্ছে ইলেকট্রন 11টা আছে, অর্থাৎ প্রোটন 11টা থাকবে। ঠিক একইভাবে ম্যাগনেসিয়ামে থাকবে 12টা ইলেকট্রন, 12টা প্রোটন, অ্যালুমিনিয়ামে থাকবে 13টা ইলেকট্রন, 13টা প্রোটন। তাহলে তুমি খেয়াল করো, যদিও শক্তিস্তর সংখ্যা সমান, কিন্তু তাদের মধ্যে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যার পার্থক্য আছে। এবং আমরা জানি ইলেকট্রন এবং প্রোটন পরস্পর বিপরীতধর্মী চার্জ হওয়ার কারণে তারা একে অপরকে আকর্ষণ করে। তাহলে খেয়াল করো, 11টা ইলেকট্রন এবং 11টা প্রোটনের মধ্যকার আকর্ষণ বেশি হবে, নাকি 12টা ইলেকট্রন 12টা প্রোটনের মধ্যকার আকর্ষণ বেশি হবে? অবশ্যই যেখানে ইলেকট্রন প্রোটনের সংখ্যা বেশি সেখানে আকর্ষণটা বেশি হবে। তার মানে সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের যে ইলেকট্রন প্রোটন তাদের মধ্যকার আকর্ষণ বেশি হবে। আবার ম্যাগনেসিয়ামের তুলনায় অ্যালুমিনিয়ামের মধ্যকার ইলেকট্রন প্রোটনের আকর্ষণ বেশি হবে। তাহলে আকর্ষণ যত বেশি হবে পরমাণুর আকারটা তত ছোট হয়ে আসবে স্বাভাবিকভাবেই, যেহেতু ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাইরে এবং প্রোটন থাকে ভিতরে। তো তাদের মধ্যে আকর্ষণ হলে অবশ্যই পারমাণবিক ব্যাসার্ধ বা আকারটা ছোট হয়ে আসবে। তার মানে আমরা একই পর্যায়ে যত বাম পাশ থেকে ডান দিকে যাচ্ছি তত একটা করে ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে। শক্তিস্তর সংখ্যা সমান, কিন্তু একটা করে ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে। ইলেকট্রন বৃদ্ধি পাওয়ার কারণে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যকার আকর্ষণ শক্তিটা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে তাদের পারমাণবিক ব্যাসার্ধ বা আকারটা ছোট হয়ে আসছে। অর্থাৎ আমরা বলতে পারি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে একটা করে ইলেকট্রন বৃদ্ধি পায়, যার কারণে হচ্ছে পরমাণুতে উপস্থিত ইলেকট্রন এবং প্রোটনের মধ্যকার আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়, যার ফলে এই আলটিমেটলি পারমাণবিক ব্যাসার্ধ বা আকার ছোট হয়ে আসে। অর্থাৎ আমরা এই পাশে লিখি যে পর্যায়ের বাম থেকে ডানে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। কেমন? পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। আশা করি তোমরা বুঝতে পারছো যে গ্রুপের উপর থেকে নিচে গেলে কেন বৃদ্ধি পায়। আমি আবার একটু বলতেছি, তারপর আমরা হচ্ছে এমসিকিউ সলিউশনে যাব। গ্রুপের উপর থেকে নিচে গেলে তোমার একটা করে শক্তি স্তর যুক্ত হয়, যার ফলে পারমাণবিক ব্যাসার্ধ বা আকার বৃদ্ধি পায়। ওকে। আর পর্যায়ের বাম থেকে ডানে গেলে নতুন করে কোনো শক্তি স্তর যুক্ত হয় না, কিন্তু একটা করে ইলেকট্রন বৃদ্ধি পায়। ইলেকট্রন বৃদ্ধি পাওয়া মানে প্রোটনও একটা করে বৃদ্ধি পাওয়া, যেহেতু ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান হয়। তো ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা বৃদ্ধি পাইলে তাদের মধ্যকার আকর্ষণটাও বৃদ্ধি পায়। একই পর্যায়ে সবার শক্তি স্তর সংখ্যা সমান, কিন্তু যার মধ্যে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা বেশি হবে তার অবশ্যই আকর্ষণটা বেশি হবে এবং পারমাণবিক ব্যাসার্ধটা ছোট হয়ে আসবে। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? দুইটা কথা। একটা হচ্ছে গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাবে। ওকে, এখন আমরা কয়টা এমসিকিউ দিয়ে প্র্যাকটিস করব। তাহলে ওকে, আমরা এখানে একটা এমসিকিউ নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম। তো এখানে আমাদের কাছে 4টা অপশন দেওয়া আছে। সবসময় খেয়াল রাখবা তোমরা যখন এরকম এমসিকিউ গুলা সলভ করবা, পর্যায়ভিত্তিক ধর্মের মানে পর্যাবৃত্ত ধর্মের যেই কোনো টাইপ থেকে আসুক, তুমি সবার আগে দেখবা যেই অপশনগুলো আছে সেগুলা কি একই গ্রুপের নাকি একই পর্যায়ের। তোমার দেখা গেছে যে এক এক সময় সবগুলা মূলই তোমার হয় একই গ্রুপের থাকবে, অথবা একই পর্যায়ের থাকবে, অথবা দুইটা একই গ্রুপের বাকি দুইটা অন্য গ্রুপের, অথবা এভাবেও থাকতে পারে যে তিনটা একই গ্রুপ অথবা পর্যায়ের আর বাকিটা হচ্ছে ভিন্ন। অনেকভাবে আসতে পারে। আচ্ছা, এখন আমরা যদি এই মৌলগুলোর দিকে খেয়াল করি, আমরা যেহেতু দুইটার সম্পর্ক জানি, গ্রুপ ভিত্তিক একটা ধর্ম জানি, পর্যায় ভিত্তিক একটা ধর্ম জানি, তাহলে আমি আগে দেখবো এরা কি একই গ্রুপের নাকি একই পর্যায়ের। আচ্ছা, আমি যদি এদের নিচে হচ্ছে এদের ইলেকট্রন সংখ্যাগুলো লিখি, ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17, ম্যাগনেসিয়ামের হচ্ছে 12, অ্যালুমিনিয়ামের 13, সিলিকন 14। কেমন?
তাহলে এরা কি একই গ্রুপের নাকি একই পর্যায়ে? তুমি যদি এখন ইলেকট্রন বিন্যাস করে দেখতে চাও তাহলে তোমার অনেক সময় লাগবে, কিন্তু আমি গত ক্লাসে তোমাদেরকে শিখাইছিলাম যে পর্যায় কিভাবে দেখবা। 3 নাম্বার পর্যায়টা যদি তুমি খেয়াল করো তাহলে 11 থেকে 18 পর্যন্ত যে মৌলগুলো আছে তারা হচ্ছে 3 নাম্বার পর্যায়ের অন্তর্ভুক্ত। তাহলে আমার এই সবগুলা মৌলই কিন্তু এই রেঞ্জের মধ্যে পড়তেছে, অর্থাৎ সবাই 3 নাম্বার পর্যায়ে অবস্থিত। তার বাইরেও আমি যদি ইলেকট্রন বিন্যাস করে দেখাই তাহলে এটার হবে 2 8 7, 2 8 2, 2 8 3, 2 8 4। কেমন? তাহলে দেখো সবারই 3টা করে শক্তি স্তর দরকার হচ্ছে, তার মানে সবাই কি একই পর্যায়ে অবস্থিত। ওকে, তাহলে আমরা এখানে কি জানি, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। অর্থাৎ তুমি পর্যায়ে যত বামে থাকবা তত থাকবে ইলেকট্রন সংখ্যা কম, যত আস্তে আস্তে ডান দিকে যাইবা একটা একটা করে ইলেকট্রন বাড়তে থাকবে। অর্থাৎ পর্যায়ে যত বামে যাব তত পারমাণবিক ব্যাসার্ধ কম হবে। অর্থাৎ এই 4 জনের মধ্যে যে সর্বডানে অবস্থিত তার পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম হবে। এখন সর্বডানে কি হবে? অবশ্যই যার ইলেকট্রন সবচেয়ে বেশি এই 4 জনের মধ্যে সে সর্বডানে অবস্থিত। তার মানে ক্লোরিন যেহেতু সর্বডানে অবস্থিত, ক্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। আশা করি বুঝতে পারছো। এখন আমরা আরেকটা ম্যাথ হচ্ছে দেখি। ওকে, এখানে আমরা আরেকটা এমসিকিউ নিয়ে নিছি, যেটা হচ্ছে কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি। আগেরটা আমরা করছিলাম যে পারমাণবিক ব্যাসার্ধ কার কম, এখন আমরা এটা দেখবো যে কার বেশি। দেখো আগেরটা আমরা খুব সহজেই করে ফেলছিলাম, ওইটা হচ্ছে সবাই একই পর্যায়ে ছিল। এইখানে একটু ভিন্নতা আছে। দেখো ম্যাগনেসিয়ামে যদি আমি ইলেকট্রন সংখ্যা লিখি সেটা হচ্ছে 12, ক্যালসিয়াম হচ্ছে 20, ফসফরাস হচ্ছে 15, জিঙ্ক হচ্ছে 30। এখন তুমি যদি এদেরকে হিসাব করো তাহলে এদের পর্যায় এবং গ্রুপ যদি হিসাব করো তাহলে তার দেখবা যে এরা সবাই একই গ্রুপেও হচ্ছে না, একই পর্যায়েও হচ্ছে না। এখন আমি যদি পর্যায় দিয়ে হিসাব করি অথবা গ্রুপ দিয়ে হিসাব করি, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম দুজনই 2 নাম্বার গ্রুপে অবস্থিত, এরা হচ্ছে মিথ্যার ধাতু। কেমন? এই দুজন একই গ্রুপে অবস্থিত। আর ফসফরাসের যদি হিসাব করি, ফসফরাস হচ্ছে আমি তোমাদেরকে বলছিলাম গতকালকে যে 13 থেকে 18 পর্যন্ত মৌলগুলা তারা হচ্ছে ইলেকট্রন সংখ্যা যত গ্রুপ নাম্বার তত, তাহলে ফসফরাস 15 নাম্বার গ্রুপের মৌল। আর জিঙ্কের যদি গ্রুপ আমি হিসাব করি 18 বাদ দিলে আর 12 থাকে, অর্থাৎ জিঙ্ক হচ্ছে 12 নাম্বার গ্রুপের মৌল। ওকে, তাহলে আমি এভাবে দেখতেছি যে আসলে গ্রুপ দিয়ে মিলানো সম্ভব হচ্ছে না। এবার আমি পর্যায় দিয়ে দেখি যে আসলে কে কোন পর্যায়ে অবস্থিত। তো আমরা যদি চতুর্থ পর্যায়ের কথা খেয়াল করি, চতুর্থ পর্যায়ে হবে হচ্ছে এই পটাশিয়াম, অর্থাৎ 19 থেকে 36 পর্যন্ত যে মৌলগুলা তারা হচ্ছে তোমার চতুর্থ পর্যায়ে। আর হচ্ছে তোমার এই 11 থেকে 18 পর্যন্ত যারা হচ্ছে তারা হচ্ছে তৃতীয় পর্যায়ে। তাহলে ম্যাগনেসিয়াম এবং ফসফরাস তারা একই পর্যায়ে পড়তেছে, আর ক্যালসিয়াম এবং জিঙ্ক তারা দুইজন একই পর্যায়ে পড়তেছে। কেমন? আচ্ছা, এখন তাহলে ম্যাগনেসিয়াম এবং ফসফরাস এই দুইজন একই পর্যায়ে, আর ক্যালসিয়াম এবং জিঙ্ক এই দুইজন একই পর্যায়ে। এখন আমি এইখান থেকে হিসাব করব, ম্যাগনেসিয়াম ফসফরাস থেকে হিসাব করব কার পারমাণবিক ব্যাসার্ধ বেশি, আর ক্যালসিয়াম জিঙ্ক থেকে হিসাব করব কার পারমাণবিক ব্যাসার্ধ বেশি। তো দুই জায়গা থেকে দুইজন নিয়ে তারপর ওই দুইজনের মধ্যে হিসাব করব। খুব সহজে দেখো, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের মধ্যে যদি আমি হিসাব করি, যেহেতু তারা একই পর্যায়ে অবস্থিত, একই পর্যায়ে যত বামে থাকবে তত পারমাণবিক ব্যাসার্ধ বেশি হবে, কারণ আমরা জানি পর্যায়ের বাম থেকে ডানে গেলে হ্রাস পায়, ডানে গেলে হ্রাস পায় অর্থাৎ বামে থাকলে বড় হয়। তাহলে ম্যাগনেসিয়ামে যেহেতু ইলেকট্রন সংখ্যা কম, তার মানে সে হচ্ছে বামে অবস্থিত, তার মানে ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের মধ্যে ম্যাগনেসিয়ামের আকারটা হবে বড়। আর আমি যদি ক্যালসিয়াম এবং জিঙ্কের মধ্যে হিসাব করি, ক্যালসিয়াম এবং জিঙ্ক একই পর্যায়ে অবস্থিত, তাদের মধ্যে কে সর্ববামে অবস্থিত? ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা 20, জিঙ্কের হচ্ছে 30, তাহলে জিঙ্ক হবে ডান পাশে, ক্যালসিয়াম হবে বাম পাশে, অর্থাৎ ক্যালসিয়ামের আকারটা বড়। এখন আমি ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে তুলনা করবো যে কার পারমাণবিক ব্যাসার্ধ কম আর কার পারমাণবিক ব্যাসার্ধ বেশি। দেখো ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম দুইজন কিন্তু একই গ্রুপে অবস্থিত, এবং একই গ্রুপের মধ্যে ম্যাগনেসিয়াম উপরে অবস্থিত, ক্যালসিয়াম নিচে অবস্থিত। আর এটা বাদেও তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো, ম্যাগনেসিয়ামের 12কে যদি তুমি ভাঙাও 2 8 2 হবে, আর ক্যালসিয়ামের হবে 2 8 8 2। দেখো ক্যালসিয়ামের হচ্ছে 4টা শক্তি স্তর প্রয়োজন আর ম্যাগনেসিয়ামের 3টা, অর্থাৎ যেহেতু এটা 3টা শক্তি স্তর আর ক্যালসিয়ামের হচ্ছে 4টা শক্তি স্তর, তার মানে যার শক্তি স্তর সংখ্যা বেশি হবে তার আকারটা বড় হবে। আর অন্যভাবে যদি বলো, একই গ্রুপের যত উপর থেকে নিচে যাবা তার পারমাণবিক ব্যাসার্ধ বড় হবে। ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের মধ্যে ক্যালসিয়াম যেহেতু নিচে অবস্থিত, একই গ্রুপে তারা নিচে অবস্থিত, তার মানে ক্যালসিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ বা আকার বড় হবে। এখানে উত্তর হবে ক্যালসিয়াম। এখন আমরা যদি স্বাভাবিক মৌল না দিয়ে আয়ন আসে, অর্থাৎ অ্যানায়ন ক্যাটায়ন, তাহলে তুমি কিভাবে বুঝবে যে কার আকার বড় কার আকার ছোট, ওইরকম চেষ্টা করবো। ওকে, এখানে আমরা হচ্ছে স্বাভাবিক মৌলের বাইরে অ্যানায়ন এবং ক্যাটায়ন নিয়ে নিছি। তো তোমরা সবাই আশা করি জানো যে ধনাত্মক চার্জযুক্ত মৌলগুলোকে বলা হয় ক্যাটায়ন এবং ঋণাত্মক চার্জযুক্ত মৌলগুলোকে বলা হয় অ্যানায়ন। এখন সবসময় মনে রাখবা, পারমাণবিক ব্যাসার্ধ এখানে কমের কথা বলা হয়েছে। সবসময় মনে রাখবা, যারা ইলেকট্রন গ্রহণ করে তারা ইলেকট্রন গ্রহণ করে আকারে বড় হয়, আর যারা ইলেকট্রন ত্যাগ করে তারা ইলেকট্রন ত্যাগ করে আকারে ছোট হয়ে যায়। অর্থাৎ ক্যাটায়ন গুলার আকার সবসময় অ্যানায়নের থেকে ছোট হয়। আবারও বলি, ক্যাটায়ন গুলার আকার সবসময় অ্যানায়ন থেকে ছোট হয়।
আর অ্যানায়নের আকার স্বাভাবিকভাবে সবসময় ক্যাটায়নের থেকে বড় হয়। তাহলে আমার যেহেতু এখানে ব্যাসার্ধ কমের কথা বলা হয়েছে, তার মানে আমি হচ্ছে ক্যাটায়ন গুলা দিয়েই চিন্তা করব। ক্যাটায়ন গুলা যেহেতু ইলেকট্রন ত্যাগ করে, ওইগুলার আকারটাই কি ছোট হয়। এখন আমরা এই দুজনের মধ্যে চিন্তা করবো যে আসলে কার ব্যাসার্ধটা কম হবে। আবারও বলতেছি, যদি পারমাণবিক ব্যাসার্ধ কম বা আকার ছোটর কথা বলা হয়, তাহলে তুমি ক্যাটায়ন গুলার দিকে লক্ষ্য করবা। আর যদি পারমাণবিক ব্যাসার্ধ বেশি বা আকার বড়র কথা বলা হয়, তাহলে তুমি অ্যানায়ন গুলা দিয়ে লক্ষ্য করবা। ওকে, এখন তাহলে আমি সোডিয়াম প্লাস এবং ম্যাগনেসিয়াম 2+ এর মধ্যে চিন্তা করি যে কার পারমাণবিক ব্যাসার্ধ কম। এখন সোডিয়ামের স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন থাকে হচ্ছে 11টা, তার মানে তার মধ্যে 11টা প্রোটনও থাকে। এখন সোডিয়াম প্লাস মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করছে, অর্থাৎ তার কাছে এখন ইলেকট্রন আছে 10টা। আর প্রোটন কিন্তু কখনো ত্যাগ বা গ্রহণ হয় না, তার মানে প্রোটন হচ্ছে 11টাই আছে তার মধ্যে। ওকে, ম্যাগনেসিয়াম 2+ মানে তার মধ্যে ইলেকট্রন আছে 10টা, আর প্রোটন কিন্তু আছে কয়টা? 12টা। এখন খেয়াল করো একটা জিনিস, এখানে 11টা প্রোটন এবং 10টা ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ, আর এখানে 12টা প্রোটন এবং 10টা ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ। বলো তো দেখি, এই 10টা ইলেকট্রনকে 11টা প্রোটন যতটুকু বলে আকর্ষণ করবে, ঠিক সেম 10টা ইলেকট্রনকে কি 12টা প্রোটন ততটুকু বলে আকর্ষণ করবে, নাকি তার থেকে বেশি বল আকর্ষণ করবে? অবশ্যই এখানে 12টা প্রোটন তাকে বেশি বল আকর্ষণ করবে, কারণ 10টা ইলেকট্রন দুই জায়গাতেই সেম। কিন্তু এখানে 10টা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে 11টা প্রোটন, আর এখানে 10টা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে 12টা প্রোটন। তাহলে যেখানে প্রোটন সংখ্যা বেশি, অবশ্যই সেখানে আকর্ষণটা বেশি হবে। তার মানে আকর্ষণ বেশি হওয়ার কারণে ম্যাগনেসিয়াম 2+ এর আকারটা ছোট হবে। ঠিক একইভাবে যদি আমি এই দুজনের মধ্যে কার আকার বড় সেটা চিন্তা করতাম, আমার এখানে যদি বলতো যে পারমাণবিক ব্যাসার্ধ বেশি কোনটা, এই যে বেশি, কেমন যদি এইভাবে বলতো যে পারমাণবিক ব্যাসার্ধ বেশি কোনটা, তাহলে আমি অবশ্যই এই যে অ্যানায়ন দুটাকে দিয়ে চিন্তা করতাম। দেখো তো, সালফার 2- মানে সে দুইটি ইলেকট্রন গ্রহণ করে নিছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে তার কাছে ইলেকট্রন এখন কয়টা? 18টা। আর তার প্রোটন কয়টা? 16টা। ক্লোরিন মাইনাস মানে তার কাছে ইলেকট্রন 18টা, আর তার প্রোটন ছিল কয়টা? 17টা। এখন খেয়াল করো তো দেখি, 18টা ইলেকট্রনকে 16টা প্রোটন আকর্ষণ করতেছে, আর 18টা ইলেকট্রনকে 17টা প্রোটন আকর্ষণ করতেছে। কোথায় আকর্ষণ বেশি হবে? অবশ্যই 17টা প্রোটনের আকর্ষণ বেশি হবে 18টা ইলেকট্রনের প্রতি। তাহলে আকর্ষণ যেখানে বেশি হবে ওখানে আকার হবে ছোট, আর আকর্ষণ যেখানে কম হবে সেখানে আকার হবে বড়। তার মানে সালফার 2- এবং ক্লোরিন মাইনাসের মধ্যে সালফারের পারমাণবিক ব্যাসার্ধ আকারটা হবে বড়। আশা করি তোমরা পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে সুন্দর এবং সঠিক একটা ক্লাস পেয়ে ভালোভাবে বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।